Hello guys, this is Muntasir Jim, your host from মিকানিয়া পডকাস্ট। মিকানিয়া হচ্ছে নেপালের একটা বিশেষ প্ল্যান্ট। এই মিকানিয়া প্ল্যান্টের নাম অনুসারে আমরা আমাদের পডকাস্টকে নামকরণ করেছি। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছে, যিনি এনভায়রনমেন্টাল সেক্টরে এবং এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন অনেকদিন ধরে। প্র্যাকটিক্যাল অ্যাকশন কনসাল্টিং এ অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার হিসেবে এবং টেকসই বাংলাদেশে অ্যাডভাইজার হিসেবে তিনি ভূমিকা পালন করছেন, এবং ক্লাইমেট চেঞ্জ এবং আরবান সাস্টেইনেবিলিটি এবং সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তিনি গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন। সো ভাই, আমাদের গেস্ট হচ্ছেন আবিদ হাসান। আবিদ হাসান ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া, আজকে আমরা আপনার সাথে কিছু ডিসকাশন করব ক্লাইমেট চেঞ্জ এবং আরবান সাস্টেইনেবিলিটি এবং অন্যান্য এনভায়রনমেন্টাল টপিক নিয়ে। সো যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বার্নিং টপিক, সো আপনার এখানে ইভালুয়েশনটা কি, মানে হোয়াট এক্স্যাক্টলি ইজ ক্লাইমেট চেঞ্জ টু ইউ, এবং আপনি আপনার জায়গা থেকে এটাকে কিভাবে অবজার্ভ করেন? আহ, আচ্ছা, আমি যদি কোনো গদবাঁধা সংজ্ঞাতে না যাই, আমি যদি একদম সবাই বুঝতে পারবে এরকম ভাবে বলার চেষ্টা করি, তাহলে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি, এটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের চারপাশে ঠিক এখন ঘুরে বেড়াচ্ছে। যেমন আমরা যদি আজকে থেকে 10 বছর আগে ফিরে তাকাই, তাহলে এখন ইংরেজি ক্যালেন্ডারে, রোমান ক্যালেন্ডারে যেটা মে মাস, সেটা হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাস শুরু হওয়ার কথা। তো আমরা যখন 10 বছর আগে যদি ফিরে তাকাই, তাহলে যেটা দেখতে পাবো যে 10 বছর আগে আমাদের ওয়েদার প্যাটার্নটা যেরকম ছিল, এখন কিন্তু পুরোপুরি ভাবে আসলে বদলে গিয়েছে। এখন আসলে যেটা দেখা যায় যে আমাদের গড় তাপমাত্রা বেড়ে গিয়েছে, আমাদের বৃষ্টিপাতের ধরন তা পরিবর্তন হয়ে গিয়েছে, এবং আমাদের বাংলাদেশে যে জিনিসটা ছিল, যে আমরা যেটা বলতাম যে ষড়ঋতুর দেশ, এবং 6টা যে ঋতুর পরিবর্তন, অর্থাৎ বছরের 12টা মাসে 2 মাস পর পর যে ঋতু পরিবর্তন হতো, আমাদের আবহাওয়ায় পরিবর্তন আসতো, এই জিনিসটাও কিন্তু এখন আমরা আসলে আহ ধরতে পারি যে আসলে সেরকম আর নেই। আমরা আগে যে ষড়ঋতুর দেশ বলতাম, সেই 6টা ঋতু এখন আসলে আর আমরা অনুভব করতে পারি না। দেখা যায় যে গ্রীষ্মকালে অনেক গরম থাকে, এবং তারপর বর্ষাকালে হয়তো বা নিয়মিত বৃষ্টি হয় না। আবার শীতকালে বৃষ্টি হতো না, কিন্তু এখন শীতকালে বৃষ্টি হয়, এবং শীতকালে আহ তাপমাত্রা যে যতটুকু কম থাকার কথা বা 10 বছর আগে ছিল, সেরকম নেই। তো আহ এগুলোই হচ্ছে আসলে, সবকিছু মিলেই হচ্ছে জলবায়ু পরিবর্তন। অর্থাৎ আমি যতগুলো উদাহরণ দিলাম, এগুলো সবগুলাই হচ্ছে জলবায়ু পরিবর্তনের উদাহরণ। জলবায়ু বলতে তো আমরা এটাই বুঝি যে আমাদের আহ আবহাওয়া, যেটা অর্থাৎ একদিনের তাপমাত্রা এবং একদিনের বৃষ্টিপাত এবং একদিনের আর্দ্রতা কতটুকু কতটুকু ছিল, এগুলো হচ্ছে আবহাওয়া। আর এই আবহাওয়ায় যখন আমরা হয়তো বা 10 বছর বা 30-40 বছরের একটা গড় নির্ণয় করি, এবং ওই গড়টার উপর আমার একটা সিদ্ধান্ত নেই বা একটা সিদ্ধান্তে পৌঁছাই, ওটাই হচ্ছে জলবায়ু। এবং আমি এটাই আসলে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের জলবায়ুটা কিভাবে পরিবর্তিত অলরেডি হয়ে গিয়েছে। হুম, হুম। কিন্তু ভাইয়া, জলবায়ু তো পরিবর্তনশীল এবং এটা তো খুব নর্মাল একটা প্রসেস, কিন্তু আহ এই মুহূর্তে কেন এই জলবায়ু পরিবর্তন বিষয়টা আসলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এবং এর পিছনে অনেক কারণ অনেক সময় দেখা যায়, মানবসৃষ্ট কারণ আছে কিংবা অন্যান্য অনেক কারণ আছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কেন আমাদের অ্যাকশন নিতে হবে? আহ যেটা আপনি বললেন যে জলবায়ু পরিবর্তনশীল, এটার সাথে আমি একমত। কিন্তু সেই পরিবর্তনটা হয় খুব আস্তে ধীরে। কিন্তু আমরা এখন যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি জলবায়ু, সেটা হচ্ছে খুবই ড্রাস্টিক, এবং খুব আহ আচমকা হচ্ছে পরিবর্তনগুলো আসছে। এবং যেটা আহ আপনি যেটা বললেন যে স্বাভাবিকভাবে হওয়ার কথা, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা স্বাভাবিক নয়, এবং মানব সৃষ্ট কারণটাই এটার জন্য আমি বলবো যে মূলত দায়ী। যেমন বাংলাদেশের দিকেই যদি ফিরে তাকাই, বাংলাদেশে আগে যে পরিমাণ ফরেস্ট, বন ছিল, সেটা কি এখন আছে? আমরা তো বনায়ন করছি না, উল্টো হচ্ছে গাছপালা কেটে ধ্বংস করে ফেলছি। বা হুম, বাংলাদেশে হুম। আগে যতটুকু কার্বন আহ নিঃসরণ হতো, এখন কি তার থেকে বাড়েনি? এবং এই কারণগুলোর কারণেই অনেক বেশি হচ্ছে, জলবায়ু হ্যাঁ। পরিবর্তনটা হচ্ছে। এবং যে কারণে আমরা বলছি যে এইরকম পরিবর্তনটা আমাদের কাছে এক্সপেক্টেড না, বা এটা আসলে ন্যাচারাল না, এবং এটা আমাদের জন্য ভালো কিছু না। যে কারণেই আসলে জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা বারবার উঠে আসছে, এবং এটা একটা এখন কনসার্ন
রেজ করছে আর কি। হ্যাঁ, একমত। আমি আপনার সাথে পুরোপুরি একমত এই বিষয়ে। এবং আম, অনেক ভয়াবহ তথ্য আছে এর ইয়াতে। আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, বাংলাদেশ কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্য ওয়ান অফ দ্য ভালনারেবল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমাদের মানে উন্নত দেশগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কিন্তু আমরা আম, এই সাবকন্টিনেন্ট কিংবা যেসব লিস্ট ডেভেলপ কান্ট্রি আছে তারা বেশি আহ, ভোগান্তির শিকার হচ্ছি। আমি যদি এই একটা তথ্য প্রকাশ করি, যেমন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ভালনারেবল কান্ট্রি ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্সেস, এবং এরপরে হচ্ছে কিন্তু পাকিস্তান, এরপরে হচ্ছে ইন্ডিয়া। সো আমাদের এই সাবকন্টিনেন্ট কিন্তু নানাভাবে এই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা বুঝতেছে। এবং এই যে ক্লাইমেট চেঞ্জের এফেক্টটা, সেটা আমাদের উপর, যারা লিস্ট ডেভেলপ কান্ট্রি, তাদের উপর সরাসরি পড়ছে। আমার প্রশ্ন এই মুহূর্তে যে আপনার কি মনে হয় ভাইয়া, যে হাউ ইজ ক্লাইমেট চেঞ্জ এফেক্টিং দ্য প্ল্যানেট রাইট নাও, এবং লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলোতে কিভাবে এটা বেশি ইম্প্যাক্ট ফেলতেছে, এবং এর পিছনে দায়ী কোন কোন কারণ, এবং এর জন্য কি কি অ্যাকশন আমরা নিতে পারি আমাদের এই কন্টিনেন্ট থেকে? আহ প্রথমত যদি বলি যে কি রকম প্রভাব ফেলছে, সেটার সব থেকে বড় প্রভাবটা আমি যেটা বলবো যে অলরেডি একটা ডিসকোর্স তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বলি যে ক্লাইমেট মাইগ্রেন্ট বা ক্লাইমেট রিফিউজি। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে মানুষজন তাদের জি, বসত বাড়ি, তাদের আবাস, তাদের জীবিকা সবকিছু ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে, কারণ তাদের যে জীবিকা ছিল বা তাদের যে আবাসস্থল ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের অ্যাবসলিউটলি। সব থেকে বড় প্রভাব আমি এটাই বলবো যে মানুষের সাধারণ জীবনযাপনে বাধা সৃষ্টি করছে। এর থেকে বড় আসলে আর কোনো সমস্যা হতে পারে না। এবং এটাই এটাই সব থেকে বড় সমস্যা, এটার মধ্যে আসলে সবকিছু চলে আসে। আর এটার কারণ হিসেবে তো আপনি অলরেডি বললেন যে আহ, যেটা আমরা অনেক সময় বলি যে র্যাপিড আরবানাইজেশন হচ্ছে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এবং যেটা হয়তোবা ডেভেলপড কান্ট্রি কার্বন ইমিশন অনেক বেশি পরিমাণে করছে, কিন্তু সেটার সাফারিংস আমাদের মতন দেশগুলো, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে পোহাতে হচ্ছে। এবং এটার জন্য করণীয় আসলে আহ করণীয়টাও খুব সহজ কিছু হবে না। কারণ আহ, আমরা যেটা বলছি যে সব যারা সাফারার তারা আসলে এটার পিছনে কারণে নেই, বা কারণে থাকলেও হচ্ছে, যেমন ভুটানের দিকে যদি আমরা তাকাই, ভুটান হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যারা হচ্ছে কার্বন নেগেটিভ। এবং হ্যাঁ, ভুটানের দিকে যদি তাকাই, আমরা এইভাবে একটু বলতে পারি যে আসলে আমরা নিজেদের জায়গা থেকে ভুটানের মতন ভুটানকে ফলো করতে পারি, এটুকু আমরা করতে পারি। কারণ আরেকদিকে আরেকটা জিনিস যেটা চলতে থাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যে যারা অলরেডি কার্বন এমিশনের দিক থেকে এগিয়ে, তারা ক্ষতিপূরণ বা তারা কিভাবে জিনিসটাকে ট্যাকেল করে, বা তাদের জন্য যারা যারা সাফার করছে তাদেরকে কিভাবে তারা ক্ষতিপূরণ দিবে, বা তাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা কিভাবে তারা মোকাবেলায় সাহায্য করবে, এরকমও একটা আন্তর্জাতিক ভাবে অনেকেই কাজ করে থাকেন, এবং এটাও একটা অ্যাপ্রোচ। বাট আমি এখন যেদিকে বেশি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের করণীয় কি আছে। এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তার থেকে যদি তুলনা করি, ভুটান হচ্ছে একটা ছোট দেশ, এর আয়তন ছোট, জনসংখ্যা কম, এবং আমাদের হচ্ছে ওদের হয়তোবা রিসোর্সেসও তুলনামূলকভাবে কম, কিন্তু এই ভুটানই কিন্তু আসলে আমাদের এই তিন দেশের থেকে অনেক এগিয়ে। এদের বনায়নের দিকে যদি আমরা তাকাই, এদের ট্যুরিজমটাকে কিরকম ইকো ফ্রেন্ডলি বা সাস্টেইনেবল ট্যুরিজমের দিকে নিয়ে গিয়েছে, বা ওয়েস্ট ম্যানেজমেন্ট কিরকম, কতটুকু সাস্টেইনেবল, এই দিকগুলো থেকে যদি আমরা ফোকাস করি, তাহলে কিন্তু আসলে ভুটানের কাছ থেকেই আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। আর আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই সাউথ এশিয়ান কান্ট্রির ইউথদের, অর্থাৎ আমাদের ইয়াং জেনারেশনের একটা বড় রোল প্লে করার একটা সময় এসেছে। কারণ আমি এই কারণেই এটা বলতে চাইলাম যে আমার কাছে এখনো মনে হয় যে আমাদের দেশের অনেক মানুষ, এবং যারা ইন পার্সন সাফারিংস এর মধ্যে দিয়ে গিয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে, এবং তাদের ক্লাইমেট চেঞ্জ তাদের জীবনকে ভালনারেবল করে দিয়েছে, তবুও হয়তোবা দেখা যায় যে তারা ঠিক অতটা জানে না, বা তারা এখনো ঠিক ওই পরিমাণে অ্যাওয়ার না। তো এই কারণেই বললাম যে আমাদের ইয়াং জেনারেশন যদি আসলে অ্যাওয়ারনেস জেনারেশনের জায়গাটায় একটা অ্যাক্টিভ রোল প্লে করে, আমরা যদি অ্যাটলিস্ট আমাদের দেশের বেশিরভাগ মানুষকে এটুকু বুঝাতে পারি যে ক্লাইমেট চেঞ্জের ক্ষতিকর দিকগুলো এগুলো, এবং এটা যদি আমরা না করি, আমরা যদি একটু সাস্টেইনেবল একটা
লাইফস্টাইলের দিকে আগাই, তাহলে এটা আমাদেরকে আসলে ইন দা লং রান এটাই আমাদের জন্য ফ্রুটফুল হবে, এটাই আমাদেরকে সার্ভ করবে পারপাসফুলি। এই জিনিসটা যদি আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, একটা বিহেভিয়ারাল চেঞ্জ আনতে পারি, আমার কাছে মনে হয় এটা এই মুহূর্তে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। সত্যি দারুণ কিছু কথা বলেছেন। ভাইয়া কিন্তু এই মুহূর্তে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানালো যে কিভাবে আমরা ট্যাকেল করতে পারি এই ইস্যুগুলো। যেমন ভাইয়া এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি লাইফস্টাইলের কথা বললো, ক্লাইমেট লিটারেসি বিল্ডিং এন্ড অ্যাওয়ারনেস বিল্ডিং এর কথা বললো, এবং এইগুলোর মাধ্যমে ইয়াং জেনারেশনকে এই ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতিকর ইম্প্যাক্ট গুলো সেগুলো মাইটিগেট করার জন্য আমাদেরকে একসাথে দাঁড়াতে হবে, এই বিষয়টা কিন্তু ভাইয়া বললো। ভাইয়ের কথায় একটা পয়েন্টে আমরা শুনলাম ক্লাইমেট মাইগ্রেশনের কথা, যে আসলে অত্যন্ত চিন্তার বিষয়। ভাইয়া এখানে আমার প্রশ্ন যে অলরেডি আরবান লাইফ কিন্তু যথেষ্ট ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে অনেক ধকল পোহাচ্ছে। তো এই এই যখন আবার অতিরিক্ত চাপ যখন আরবান লাইফে চলে আসছে, বা ক্লাইমেট মাইগ্রেশনরা বা মাইগ্রেন্টরা যখন এখানে ক্লাইমেট মাইগ্রেশনের মাধ্যমে চলে আসছে, তখন ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু মোটামুটি আরো বেশি মানে ধকল পোহাতে হচ্ছে। কারণ মানে এক্সপেকটেশন অনুযায়ী আরো বেশি ইনক্রিজ অ্যামাউন্ট অফ ওয়েস্ট আরবান লাইফে অ্যাড হচ্ছে মাইগ্রেশনের কারণে। সো এর জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে সাস্টেনেবল করা যায় আরবান এরিয়াস গুলোতে, এবং এই সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে আমাদের এই ক্লাইমেট চেঞ্জের থ্রেট গুলোকে মাইটিগেট করতে সাহায্য করতে পারে, সেই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। আহ এই ব্যাপারে আমি একদম নিজের ব্যক্তিগত কাজের অভিজ্ঞতা থেকে আসলে আমি বলতে পারবো। তার আগে শুধু একটা জিনিস বলতে চাই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এই ব্যাপারটা যদি আমরা ঠিকভাবে করতে না পারি, অর্থাৎ আমরা যদি সাস্টেইনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট বা একটা প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ড আপ করতে না পারি, তার কি ভয়াবহ ফলাফল হতে পারে এটা অ্যাটলিস্ট আমরা ঢাকায় যারা থাকি আমরা বিগত কিছুদিন ধরে আসলে অনুভব করতে পারছি। কারণ ঢাকার খুব কাছেই একটা ল্যান্ডফিল, যে ল্যান্ডফিলটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনো ঠিক কাজ কর্ম শুরু করতে পারেনি। একটা রিপোর্টে দেখা গিয়েছে যে সেই ল্যান্ডফিল থেকে এখন প্রতিদিন টনকে টন মিথেন গ্যাস নিঃসরণ হয়, এবং যেটা আমাদের ঢাকাবাসীর জীবন মোটামুটি অতিষ্ঠ করে দিচ্ছে। যেটা হচ্ছে আমাদের, অর্থাৎ আমাদের টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে এবং হিউমিডিটি অনেক কম, এবং আমরা বাংলাদেশের মানুষ যেরকম ওয়েদারে অর্থাৎ যেরকম আবহাওয়ায় অভ্যস্ত, মোটামুটি তার থেকে খুবই ভিন্ন একটা আবহাওয়া বা একটা পরিবেশের মধ্যে দিয়ে কিছুদিন ধরে যাচ্ছে অ্যাটলিস্ট ঢাকাতে। এবং সেটার কিন্তু একটা বড় কারণ হচ্ছে আমাদের যে ল্যান্ডফিল, সেই ল্যান্ডফিলটা প্রপার ম্যানেজমেন্টের আমরা আওতায় আনতে পারিনি, এবং এই ফেইলারটার কারণেই আমাদের এরকম একটা সাফারিংস এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এটা এখন হয়তোবা টেম্পোরারি বেসিসে হচ্ছে, এবং এটা আমরা এখন যদি পদক্ষেপ নেই খুব শীঘ্রই তাহলে হয়তোবা একটা সমাধানেও পৌঁছতে পারবো। কিন্তু লং রানে যদি এরকম কিছু একটা হয়, অর্থাৎ এটা যদি আমাদের একটা পার্মানেন্ট প্রবলেম হয়ে যায়, তাহলে আমাদের সমস্যাগুলো কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করবে। আর এটা বলে আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ফরিদপুর পৌরসভাতে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমি এখনো কাজ করে যাচ্ছি। সেখানে আমরা যেটা করেছি, আমাদের কাজটা একটু আরেকটু আমি যেটা বলতে চাচ্ছি কনসাইন্স, আমরা অর্থাৎ সব ধরনের ওয়েস্ট নিয়ে কাজ করি না। আমি যে প্রজেক্টটাতে কাজ করি সেখানে আমরা ফিকাল স্লাজ বা আমরা যেটাকে বর্জ্য বলি, টয়লেটের আবর্জনা, সেটা নিয়ে কাজ করি। তো এটা নিয়ে আমি যেটা দেখলাম, দুই তিনটা জিনিস আমি এখানে হাইলাইট করতে পারি। এক, যেটা হচ্ছে আমরা যদি লোকালি অর্থাৎ নিজেরা এবং ওই অঞ্চল ভিত্তিক খুবই সহজলভ্য এবং সহজে ব্যবহার করা যায় এমন কিছু টেকনোলজি তৈরি করতে পারি, এবং টেকনিক্যাল সাপোর্টটা আমাদের যারা ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে রিলেটেড, যারা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন তাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে তাদের কাজটা খুবই সহজ হয়ে যায়, তারা খুবই ইফিসিয়েন্টলি কম সময়ে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজটা সেটা করে আনতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা দেখেছি যে আসলে ওয়েস্টটাকে তো ফেলে রাখা যায় না, ট্রিটমেন্ট প্ল্যান্টের দরকার হয়। তো বাংলাদেশের বেশ কয়েকটি পৌরসভার মধ্যে ফরিদপুর পৌরসভা অন্যতম, যেখানে একটা ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান আছে। অর্থাৎ আমাদের যারা কাজ করেন তারা যেটা করেন যে ওই টেকনোলজি গুলো ব্যবহার করে আমাদের যে টয়লেটের পিট বা সেপটিক ট্যাঙ্ক, সেখান থেকে ফিকাল স্লাজটাকে উত্তোলন করে নিয়ে যান। আগে যেটা হয়তো মানুষকে ট্যাঙ্কে নেমে ম্যানহোলে ঢুকে ওটা বালতি দিয়ে হাতেতে তুলে নিয়ে আসতে হতো, যেটা তাদের জন্য তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি স্বরূপ ছিল, তাদের
পরিবেশের জন্য ক্ষতিকর ছিল। এখন সেটা যখন একটা ট্রাকের মাধ্যমে করে, জিনিসটা টেকনিক্যালি হয়ে যাচ্ছে, অটোমেটেড একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, এখানে আমাদের পরিবেশগত ঝুঁকি কমে যায়, স্বাস্থ্যগত ঝুঁকি কমে যায়, এবং তারপর সেই ফিকাল স্লাজটাকে নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে ফেলে দিয়ে আসে, এবং সেখানে সেই ফিকাল স্লাজটা প্রসেসড হয়, এবং সেই প্রসেসড ফিকাল স্লাজ বা ট্রিটেড ফিকাল স্লাজটা কিন্তু আমরা আবার কম্পোস্ট প্ল্যান্ট বা আপনার চুলার লাকড়ি বা হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন বা ফিশ ফুড, এই পারপাজেও কিন্তু আমরা আসলে ব্যবহার করতে পারি। তো এখানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, পুরো প্রসেসটাকে আমরা একটা সার্কুলার ইকোনমির মধ্যে নিয়ে এসেছি। আমরা ওয়েস্টটাকে, আমরা আগে যেটা ভেবে আসতাম যে ওয়েস্ট মানে আবর্জনা এবং ফেলে দিতে হবে, আমরা কিন্তু ঠিক তার বিপরীত একটা ভাগে চলে এসেছি। আমরা কিন্তু এখন যেটা করার চেষ্টা করছি, আমরা আবর্জনাটাকে পুনরায় ব্যবহার করার কিভাবে করতে পারি সেই দিকে চলে এসেছি। তো আমি এই কারণে এটা বললাম যে আমরা যদি আসলে সব ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্টে এরকম সাস্টেইনেবল এবং সার্কুলার ইকোনমি সেন্ট্রিক একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্যাকেল করার চ্যালেঞ্জ অনেক কমে যাবে, এবং ওয়েস্ট থেকেও আমরা বেনিফিটেড হব। জি। একদম। আহ ময়লা আবর্জনা কিংবা ওয়েস্ট কে যে সাস্টেনেবল উপায়ে কাজে লাগানো যায়, ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। একদম ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমার একদম ব্যক্তিগত প্রশ্ন, যেটা আমি পুরো করোনার সময় জুড়ে আমি রিয়েলাইজ করছিলাম, সেটা হচ্ছে যে এই যে করোনার মতো অন্যান্য ভাইরাস, মাইক্রো অর্গানিজম কিংবা ব্যাকটেরিয়া জনিত যেসব রোগ আমাদের হয় বা মহামারী, আমরা মহামারী সম্মুখীন হই, তো এখানে মানে প্রাকৃতিক এখানে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের একটা ব্যাপার আছে। মানে আমরা জানি যে এই ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য মাইক্রো অর্গানিজম কিন্তু জঙ্গল কিংবা মানে ফরেস্ট এরিয়া গুলোতে বেশি থাকে। তো ডিফরেস্টেশনের কারণে কিন্তু মানে এই ভাইরাস গুলো আহ যখন মানে ফরেস্টে থাকতো তখন একটা ব্লকড অবস্থায় থাকতো, আর ডিফরেস্টেশনের কারণে এই ভাইরাস গুলো আমাদের আরবান এরিয়াতে এন্টার করছে। তো এছাড়াও ডিফরেস্টেশন ছাড়াও অন্যান্য অনেক প্রাকৃতিক দুর্যোগ জনিত ঘটনার কারণে কিন্তু এই ভাইরাস, ব্যাকটেরিয়া সহ অন্যান্য ধরনের আহ সংক্রমণ আমরা দেখছি। তো এখানে এই কোভিড-19 এর মতো অন্যান্য অনেক ভাইরাস, ব্যাকটেরিয়ার মহামারী থেকে বাঁচার জন্য আমরা কিভাবে সাস্টেইনেবল এনভায়রনমেন্টাল অ্যাকশন নিতে পারি? আহ আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে ভাইরাস, ব্যাকটেরিয়া মানুষের আগে থেকে আছে এবং থাকবে। এখন হুম, যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে বেশি প্রকট, সেটা হচ্ছে আমাদের জীবনধারা, আমাদের লাইফস্টাইলটা এত বদলে গিয়েছে। আসলে গ্লোবালাইজেশন বলি বা র্যাপিড, সবকিছু এত দ্রুত গতির হয়ে গিয়েছে, ভাইরাস ছড়ানোর ব্যাপারটাও খুবই দ্রুতই আসলে এখন হতে পারে। যেমন কোভিড-19 এর কথাই যদি আমি বলি, কোভিড-19 খুবই দ্রুততর, একদম চায়না থেকে পৃথিবীর সব প্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছে। এটার কিন্তু আহ প্রাইমারি যে বা প্রথম বাহক বাদুড় বা ওরকম কোন একটা প্রাণী থাকলেও কিন্তু তারপর কিন্তু ভাইরাসটা মানুষের দিক থেকে, মানুষ থেকেই ছড়িয়েছে, মানুষই বাহক হিসেবে পৃথিবীর অন্য সব জায়গায় নিয়ে গিয়েছে। এরকম, এবং বিজ্ঞানী এবং গবেষক যারা আছেন, যারা ভাইরোলজি নিয়ে কাজ করেন, তারা অলরেডি বলেছেন যে এরকম শত শত ভাইরাস আসলে ল্যাটেন্ট অবস্থায় আছে পৃথিবীর বিভিন্ন স্থানে। এবং এরকম, এবং এই করোনা ভাইরাস এবং কোভিড-19 এটা নিয়েই কিন্তু এক ধরনের প্রেডিকশন অনেকেই দিচ্ছিলেন যে এরকম একটা মহামারী আকার ধারণ করতে পারে বা এমন কোন একটা মহামারী মানুষের জীবনে আসতে পারে। তো এখানে আহ আমরা যদি সাস্টেইনেবল লাইফস্টাইলের দিকে তাকাই, আমি আবারও হয়তো একটু ভুটানের প্রসঙ্গ তুলতে পারি, বা তাইওয়ান, খুব চায়নার খুব পাশে থেকেও তারা যেভাবে করোনা ভাইরাসকে ট্যাকেল করেছে, সেটা হচ্ছে আমাদেরকে তো অবশ্যই সাস্টেইনেবল একটা লাইফস্টাইলের দিকে যেতে হবে। আর একটু যেটা মনে হয় যে আমাদের একটু সেন্সিবল হতে হবে। অর্থাৎ ভুটান যেটা করেছে বা তাইওয়ান যেটা করেছে, তারা যখনই আহ শুনতে পেরেছে যে এরকম একটা ভাইরাস আসছে এবং এটা ছড়ানোর হার অনেক বেশি বা এটাতে মৃত্যুর হার অনেক বেশি, এবং যারা আক্রান্ত হন তারা অনেক আসলে অনেক কষ্ট পান, অনেক সাফার করেন, তারা কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিতে পেরেছে। নিউজিল্যান্ডের কথাটাও এখানে আসতে পারে, নিউজিল্যান্ড ও তাইওয়ান কিংবা ভুটানের মতনই তারা খুবই দ্রুততম পদক্ষেপ নিয়ে যা যা করণীয়, তাদের যারা ওখানকার এক্সপার্ট ছিলেন তারা ডিসিশন গুলো নিয়ে ওগুলো খুবই
দ্রুত এক্সিকিউট করে ফেলেছেন, কিন্তু অন্যদিকে এখন যারা খুবই সাফার করছে, ইউএসএ, ব্রাজিল, ইন্ডিয়া, এই দেশগুলোর কিন্তু আসলে ক্ষমতা থাকার পরেও তারা আসলে ব্যাপারটা নিয়ে যেহেতু সিরিয়াস হয় নাই, এবং তারা যেহেতু আসলে আমি যেটা বলবো যে উপলব্ধি করতে পারে নাই, সে কারণেই কিন্তু আসলে এতটা সাফারিংস এর মধ্যে দিয়ে তাদেরকে এখন যেতে হচ্ছে। তো আমার কাছে এটাই মনে হয় যে অবশ্যই সাস্টেইনেবল লাইফস্টাইলের দরকার আছে, কারণ আলটিমেটলি ভাইরাসের যদি মানুষ নাও মারা যায়, পানির অভাবে কিংবা হচ্ছে বিশুদ্ধ অক্সিজেনের অভাবে কিংবা একটা বৈরী আবহাওয়ায় বাস করতে না পেরে কিন্তু মানুষের মারা যাবারও ঝুঁকি আছে। এমন না যে ভাইরাসটাই সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। আমরা খুব স্লোলি যেসব ক্ষতি আমাদের প্রকৃতিতে নিয়ত করে যাচ্ছি, সেই ক্ষতিগুলো কিন্তু আসলে অপূরণীয়। যেমন কথা প্রসঙ্গে চলে আসে যে একটা স্টাডি আমি এরকম রিসেন্ট সময়ে দেখেছি যে বাংলাদেশে ঢাকায় আমাদের পানির স্তর, যেটা মাটির নিচে যে পানির স্তর, সেটা অনেক নিচে নেমে গিয়েছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, নিচে নেমে গিয়েছে অর্থাৎ তার মানে কিন্তু যে জায়গাটায় পানি থাকার কথা ছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে ফাঁকা। অর্থাৎ আমরা যে ঢাকায় এত হাই রাইজ বিল্ডিং গড়ে তুলছি, সবকিছুর ভিত্তিটা কিন্তু খুবই সরু হয়ে গিয়েছে। এখন এখন যদি একটা ভূমিকম্প হয় বা একটা ভূমিধসের ঘটনা ঘটে, আপনি আহ তুরস্কে অলরেডি দেখবেন, তুরস্কে অনেক বড় বড় গর্ত হয়ে যাচ্ছে জমির ক্ষেতের মাঝখানে মাঝখানে, কারণ হচ্ছে তাদের পানির স্তর নিচে নেমে গিয়েছে ওই ফাঁকা সিংহল জায়গাটায়। বলছি আমরা ওগুলো। হ্যাঁ, সিঙ্কহোল বলছি, যে মাটি দেবে সিংহল, যাচ্ছে। হ্যাঁ। তো ঢাকায় যদি এরকম হয়, সেটা তো আমার মনে হয় না যে ভাইরাসের থেকে কম ঝুঁকিপূর্ণ কিছু, বা আহ মানুষ মারা যাবার হার বা আক্রান্ত হবার হার তার থেকে কম কিছু হবে। তো আমার কথাটা বলার এটাই কারণ যে শুধু ভাইরাস কিংবা কোভিড-19 বা যে কোনো সিচুয়েশনে না, নর্মালি যদি আমরা ইকো ফ্রেন্ডলি বলছি বা সাস্টেইনেবল বলছি, বা আমি যেটাকে হয়তো একটু সেন্সিবল বলবো, সেন্সিবল লাইফস্টাইলে যদি আমরা ফেরত না যাই, এরকম অসংখ্য জানা বা নাম নাম জানা বা হয়তোবা জানাশোনার মধ্যেও ভাইরাস বা অন্যান্য অনেক দুর্যোগ আমাদের জীবনে চলে আসবে। তো সবকিছুকেই যদি আমি ডিজাস্টারের লেভেলে ফেলি, সবকিছু ডিজাস্টার হিসেবে কাউন্ট করি, তো ডিজাস্টার রিস্ক রিডাকশন ব্যাপারটার উপর আমাদেরকে এমফাসাইজ করতে হবে। এখন ডিজাস্টারটা পিওর ন্যাচারাল নাকি পিওর ম্যানমেড নাকি মিক্সড, বা এটার এক্সট্রিমিটি কতটুকু, সেটাকে মেজার করতে পারার ক্ষমতা থাকতে হবে, এবং দ্রুততম সময়ে যেটা দরকার সেই দরকারি পদক্ষেপটা নিতে হবে, নিতে পারতে হবে। না হলে হচ্ছে আসলে আমরা কোনো ডিজাস্টার থেকেই মুক্তি পাবো না, সেটা কোভিড-19 হোক কিংবা কোনো ন্যাচারাল ক্যালামিটি বা এরকম কিছু একটা হোক। একদম সত্যি কথা। তো আহ আরো অনেক ধরনের কিন্তু প্রেডিকশন আসছে যে ভাইয়া, বরফের নিচে অনেক ধরনের ভাইরাসের সন্ধান পাওয়া যাচ্ছে। যদি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বরফ অতিমাত্রায় গলে যায়, তো এই ভাইরাস গুলো পরিবেশে অবমুক্ত হওয়ার একটা অনেক বড় ঝুঁকি আছে। এছাড়াও ডিফরেস্টেশনের কারণে অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া কিন্তু মানে পরিবেশে অবমুক্ত হওয়ার অনেক ধরনের ঝুঁকি আছে। তো এই ধরনের বিষয়গুলো থেকে আসে যে কিভাবে আমরা যে আরবান লাইফ লিড করছি, এখানে আমরা কিভাবে আরবান সাস্টেইনেবিলিটিকে ইন্ট্রোডিউস করাতে পারি, এবং সাধারণ মানুষকে দিয়ে কিভাবে আমরা ক্লাইমেট অ্যাকশন এবং সাস্টেনেবল লাইফস্টাইল লিড করাতে পারি। এই এই বিষয়ে কি কি ধরনের অ্যাকশন নেওয়া যেতে পারে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়, আরবান সাস্টেইনেবিলিটি সব থেকে বড় চ্যালেঞ্জ, যারা আমরা আরবান ডুয়েলার অর্থাৎ শহরে বাস করি, তাদের হয়তোবা একটা সাবকনশিয়াস ধারণা আছে এরকম যে আরবান লাইফ মানে কনক্রিটের লাইফ, হাই রাইজ বিল্ডিং, কনক্রিটের রাস্তা, খুব সুন্দর, এবং হচ্ছে অনেক গাড়ি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সবকিছু। কিন্তু আমরা আরবান এনভায়রনমেন্ট বা ইকোলজিটাকে সম্পূর্ণভাবে ভুলে যাই। আমি যদি আমি যেখানে থাকি সেই জায়গাটার দিকেই তাকাই, এখন যে জায়গাটাতে মেট্রো রেলের কনস্ট্রাকশন কাজ হচ্ছে বা সুন্দর ডিভাইডার বসানোর কাজ হচ্ছে, আগে কিন্তু সেই জায়গাটায় গাছ ছিল, বড় বড় গাছ ছিল। মেট্রো রেল আমাদের যেরকম দরকার, গাছপালাও কিন্তু আমাদের ঠিক ততটুকুই দরকারি, হয়তোবা তার থেকে আরো বেশি। কিন্তু আমাদের এখন আরবান লাইফস্টাইলটা আমরা এমন ভাবে তৈরি করে ফেলছি যে আরবান লাইফে গ্রিন কালারটাকে আমরা আস্তে আস্তে মানে যেটা বলবো যে হারিয়ে ফেলছি, বা আমরা একটা এক ধরনের আহ আমরা ন্যাচারাল লাইফ লিড করতে পারছি না। তো এই ক্ষেত্রে আরবান সাস্টেইনেবিলিটি আর্ন করার জন্য আমাদেরকে যে অনেক বড় কিছু করে ফেলতে হবে সেটাও খুব একটা না। আমরা যদি অল্প অল্প করে এখন যে জিনিসটা অনেক জনপ্রিয় হচ্ছে অন্তত ঢাকাতে, যে রুফটপ গার্ডেনিং করি, বা কিছু আহ আমরা যদি সিটি কর্পোরেশনের মাধ্যমে কিছু জায়গা, আমাদের যেসব পার্ক আছে
সেই পার্ক গুলোকে যদি সংরক্ষণ করি, সেগুলোকে যদি আরেকটু তাদের স্থান বাড়ানো যায় কিনা, জায়গায় জায়গায় বৃক্ষরোপণ করা যায় কিনা বা বনায়ন করা যায় কিনা, তারপর আমরা যদি আমাদের যে মোটর ভেহিকেলটাকে কমিয়ে একটু সাইকেলের জন্য আলাদা করে একটু রুট দিতে পারি, তাহলে হয়তো বা মানুষজন সাইকেলে আরেকটু ইজি ফিল করবে সাইকেলকে চালাতে, কারণ আমাদের ঢাকা শহরের রাস্তা আসলে সাইকেল ফ্রেন্ডলি না। তারপর আমরা যেমন নো কার ডে সেলিব্রেট করতে পারি, পৃথিবীর অনেক জায়গাতেই এটা করা হয়। বা আমরা যদি খুব পার্সোনাল লেভেলেও চলে আসি, ব্যক্তিগতভাবেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। যেমন আমরা এটা বলতে পারি যে আহ আমরা প্লাস্টিকের পণ্য ব্যবহার করব না, যেটা আমরা টেকসই বাংলাদেশে আমরা যেটা করার চেষ্টা করছি। আমরা দুটো দুটো জিনিসে এখানে ফোকাস করার চেষ্টা করছি, যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু আছে যে জিনিসগুলো সবসময় প্লাস্টিকে তৈরি হয় এবং আমরা আসলে জিনিসটা প্লাস্টিকে দেখতেই অভ্যস্ত। যেমন আমার কাছে গতকালকেই মনে হচ্ছিল যে আমরা যে কোভিড-19 আসার পর আমাদের হাত ধোয়ার পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। হ্যান্ড ওয়াশ ইজ নাও আওয়ার পার্ট অফ আওয়ার লাইফ। তো এই যে হ্যান্ড ওয়াশিং যে লিকুইড সোপ, এটা কিন্তু সব সময় একটা প্লাস্টিকের বটলে একটা প্লাস্টিক প্যাকেজিং এ আসে এরকম। তারপর আমাদের বেশিরভাগ বাসাতেই হয়তো বা আমরা যে কোকা কোলা বা 7 আপ, আমরা যে সফট ড্রিঙ্কস গুলো খাই, সফট ড্রিঙ্কস এর পানির বোতলটাকে আমরা হয়তো বা তারপর সফট ড্রিঙ্কস এর বোতলটাকে তারপর আমরা সফট ড্রিঙ্কসটা শেষ হয়ে গেলে পানি খাওয়ার বোতল হিসেবে ব্যবহার করি। তারপর আমাদের সাধারণত বাথরুমেই যদি আবার সোপ কেস, যেটা আমরা যেখানে সাবান রাখি, সেটাও সাধারণত প্লাস্টিকের তৈরি হয়। এই যে ছোট ছোট, বা যেমন আমরা এখনো পলিথিনের ব্যাগ ব্যবহার করি, এই ছোট ছোট জিনিসগুলো আমরা ব্যক্তিগত জীবনেই যদি আমাদের ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আসলে আমাদের ব্যক্তিগত জীবনটাকে একটু ইকো ফ্রেন্ডলি বা একটু সাস্টেনেবল করতে পারি, এটাই কিন্তু বড় পরিসরে হয়তো বা আরবান সাস্টেইনেবিলিটি এনশিওর করবে। এবং আমি আমার আগের কোন একটা প্রশ্নের উত্তরেও যেভাবে বলেছিলাম, ঠিক এই জায়গাটাতেও আমাদের ইয়াং জেনারেশন খুব অ্যাক্টিভ একটা রোল প্লে করতে পারে। যেটা আমরা টেকসইতে যেটা আমরা করতে চাচ্ছি, আমাদের টেকসই খুবই ইউথ লেড একটা অর্গানাইজেশন। এখানে আমাদের সিইও থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, যাদের ইনিশিয়েটিভ, তারা হাই স্কুল স্টুডেন্ট, এখনো তারা হাই স্কুলের গন্ডি পার হন নাই। তো এরকম অনেক মানুষই আছেন, অনেক ইয়াং কিড আছেন যারা হচ্ছে আসলে কাজ করতে চাচ্ছেন। তো তাদেরকে যদি আমরা একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি এবং তাদের কথাগুলো আমরা শুনতে পারি, এবং আমরা যদি তাদের যে মতামত সেটা পলিসি লেভেলে পৌঁছতে পারি এবং একটা পলিসি অ্যাডভোকেসি নিয়ে যদি কোনো একটা কাজ করতে পারি, সেটাই কিন্তু আরবান সাস্টেইনেবিলিটিতে আমি প্রথমে যে কথাগুলো বলছিলাম, যেটা হয়তো বা আমাদের যে আরবান গভর্নমেন্ট থাকে, সিটি কর্পোরেশন থাকে বা মিউনিসিপ্যালিটি থাকে, তারা করবেন। বাট তারা তাদেরকে তাদের করণীয়টা সম্পর্কে বা আমাদের চাহিদাগুলো সম্পর্কে আমাদের মতামত পৌঁছানোটাও আমরা আমাদের দিক থেকেই করতে পারি, এবং যেটার কারণে হয়তো বা আমরা একটা যে কোনো একটা কমন প্ল্যাটফর্মে সবাইকে একসাথে আসতে হবে। তো এই ছোট ছোট পদক্ষেপগুলো নিয়েই আসলে আরবান সাস্টেইনেবিলিটি এনশিওর করা যায়। এটা খুব কঠিন কিছু একটা না। এটার কারণে আমি যে কথাটা বারবার বলি, দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে আমাদের সমস্যাগুলো, সেগুলো হচ্ছে সবার সামনে আসলে তুলে ধরতে হবে, যে কারণে আমি স্টোরি টেলিং এর উপর খুব জোর দিই। স্টোরি টেলিং ফর সাস্টেইনেবিলিটি আমাদের একটা ক্যাম্পেইন ইনিশিয়েটিভ, যেটা আমরা টেকসই এর আমব্রেলার নিচেই আমরা ভিশন গ্রিন অর্গানাইজেশন নামে আমাদের একটা ইনিশিয়েটিভে যেটা আমরা করার চেষ্টা করি, যেখানে আমরা আমাদের আমাদের আসলে মানুষজনের ক্লাইমেট চেঞ্জের কারণে বা এনভায়রনমেন্টের কারণে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাদের সেই গল্পগুলো আমরা আসলে শুনতে চাই এবং সেই গল্পগুলো মানুষকে জানাতে চাই। এবং এর মাধ্যমে আরেকটা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে অ্যাওয়ারনেস চেঞ্জ করতে চাই এবং বিহেভিয়ারিয়াল চেঞ্জের উপর একটু কাজ করতে চাই। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে আরবান সাস্টেইনেবিলিটি অ্যাচিভ করা আমাদের জন্য খুব কঠিন কিছু হবে না। আসলে অত্যন্ত চমৎকার উদ্যোগ আসছে তরুণ প্রজন্মের হাত ধরে। তো এটি একটি আশার আলো আমাদের জন্য। এই এনভায়রনমেন্টাল কিংবা ক্লাইমেট চেঞ্জের যে থ্রেটস গুলো, সেগুলোকে মাইটিগেট করতে আসলেই আমাদের তরুণ প্রজন্মের এগিয়ে আসা উচিত, যেটা আপনি বললেন। তো আমরা ভাইয়া এই পর্যায়ে আমরা অডিয়েন্সের থেকে কিছু কোয়েশ্চেন নিয়েছিলাম। সবার প্রশ্ন হয়তো বা আমরা তুলে ধরতে পারবো না, কিন্তু দুই একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মানুষ কিভাবে তাদের ব্যক্তি পর্যায়ে সাস্টেনেবিলিটি কিংবা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি লাইফস্টাইল লিড করতে পারে, এবং সেক্ষেত্রে
তাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে? আহ এটার শুরুটা এই জায়গা থেকে আসতে পারে যে সে নিজে কতটুকু জানে যে সাস্টেইনেবল ওয়ে অফ লাইফ বলতে আসলে কি বোঝানো হয় এবং সেটা কিভাবে অ্যাচিভ করা যায় এই সম্পর্কে তার জ্ঞান কতটুকু। যদি আহ, আহ, যেটা আমরা বলি যে পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে সেই জ্ঞান লাভ করার মাধ্যমে কিন্তু আসলে একজন মানুষ তার ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইলের প্রতি যে যাত্রাটা সেটা শুরু করতে পারে। এবং তারপর খুব ছোট ছোট, যেমন আমি যেটা বললাম যে আমরা যদি একটা যেটা আমরা ভিশন গ্রিন অর্গানাইজেশনে করার চেষ্টা করি, আমরা কিছু প্লেজ বা প্রতিজ্ঞার মতন তৈরি করেছি। এই প্রতিজ্ঞাগুলো আমরা সবসময় আমাদের সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করি এবং মানুষজন অনেক, এবং আমাদের অনেকেই হচ্ছে প্রতিজ্ঞাগুলোতে প্লেজগুলোতে তারা সাইন করেছে, অর্থাৎ এই প্লেজ বা প্রতিজ্ঞাগুলো তারা মেনে চলবে। তো এরকম যদি আমরা ব্যক্তিগত জীবনে কিছু প্রতিজ্ঞা নেই, যেমন আমরা যদি এরকম একটা বলতে পারি যে যদি ঠিক করি যে আসলে আমরা আমাদের যে প্লাস্টিকের বোতল আমরা ব্যবহার করি সেটা আসলে না করে একবার আমাদের সফট ড্রিঙ্কসটা কনজিউম করা হয়ে গেলে সেটা আমরা প্রপারলি রিসাইকেল করব। আমরা যারা প্লাস্টিক রিসাইকেলার আছেন তাদের কাছে ওটা আমরা দিয়ে দিব, কারণ এই প্লাস্টিক থেকেই প্লাস্টিক ফ্লেক্স, এবং প্লাস্টিক ফ্লেক্স থেকে এখন টি শার্ট থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করা যায়। তো এটা আমরা একটাই করতে পারি। তারপর আমরা এভাবে বলতে পারি যে আমরা হয়তো বা পলিথিনের ব্যাগ ব্যবহার করব না, তার বদলে আমরা কাপড়ের বা কাগজের নেটের ব্যাগ ব্যবহার করব। তারপর আমরা এরকম ভাবে বলতে পারি যে আমরা যেমন প্লাস্টিক প্রোডাক্ট বা সিঙ্গেল ইউজ অফ প্লাস্টিক এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। তার তার বদলে কি করা যায় সেটা নিয়ে আমরা একটু ব্রেইনস্টর্মিং করতে পারি। এবং এখন আসলে অনেক প্ল্যাটফর্ম হয়েছে লাইক মাইন্ডেড মানুষজন যেখানে গিয়ে একসাথে কাজ করার জন্যই করে। সেরকম ভাবে কোনো প্ল্যাটফর্মে আমরা নিজেদেরকে যুক্ত করতে পারি। যেমন আমি যেটা বলতে পারি যে আমাদের ভিশন গ্রিন অর্গানাইজেশনের যে বাংলাদেশ চ্যাপ্টার, এটা আমরা অলওয়েজ ওয়েলকামিং সবার জন্য যারা আমাদের সাথে এসে কাজ করতে চান বা তাদের অভিজ্ঞতা আমাদেরকে জানাতে চান বা তাদের কোনো মতামত আমাদেরকে জানাতে চান। এরকম অসংখ্য প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম এখন অলরেডি আছে, সেখানেও আমরা নিজেদেরকে যুক্ত করে আসলে একটা মুভমেন্টে শরিক হতে পারি। এই ছোট ছোট কাজগুলো করেই আসলে আমরা ব্যক্তিগতভাবে আমাদের ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইলের দিকে নিজেকে নিয়ে যেতে পারি। খুব কঠিন কিছু না আসলে। সত্যি চমৎকার ভাবে বর্ণনা করলেন যে কিভাবে মানুষ ব্যক্তি পর্যায়ে এই উদ্যোগগুলো নিতে পারে নিজেদের জীবনধারাকে আরো বেশি পরিবেশ বান্ধব করতে। তো ভাইয়া যে ক্লাইমেট অ্যাকশন গুলোর কথা বললো, বিভিন্ন লাইক মাইন্ডেড প্ল্যাটফর্মের কথা বললো, ভিশন গ্রিন অর্গানাইজেশন কিংবা এখানে ভেঞ্চার ফর সাস্টেনেবিলিটি, অনেক অনেক অর্গানাইজেশন কিন্তু এই লাইক মাইন্ডেড কাজগুলো করছে, তাদের সাথে আমরা জয়েন করতে পারি। আপনাদের অডিয়েন্সের জন্য আমরা এখানে একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আহ আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে ভিশন গ্রিন অর্গানাইজেশনের যেই প্রতিজ্ঞাগুলো আছে, প্লেজ গুলো আছে, সেটার একটা লিংক দিয়ে দেবো। আপনারা চাইলেই সেখান থেকে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে কিছু ইনিশিয়াল ধারণা পেতে পারেন এবং কিভাবে আপনি ক্লাইমেট চেঞ্জের জন্য অ্যাক্ট করতে পারেন সেই বিষয়ে আপনি কিছু ধারণা পেতে পারেন। তো এই মুহূর্তে ভাই একটা প্রশ্ন করতে চাই, যদিও প্রশ্নটা আহ একদম শেষ পর্যায়ে, আমরা যেহেতু অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আছি এবং প্রশ্নটা মোটামুটি এটার কোনো হ্যাঁ না জবাব নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটু লং টার্ম। তো এই প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই, অডিয়েন্সের কাছেও আমরা বিদায় জানিয়ে নিতে চাই এই মুহূর্তে। প্রশ্নটা হচ্ছে যে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ফিউচার অফ আওয়ার প্ল্যানেট উইল বি? আহ, আমি যদি বলি তাহলে একটা স্লোগান খুব জনপ্রিয়, যেটা হচ্ছে দেয়ার ইজ নো প্ল্যানেট বি। অর্থাৎ পৃথিবী একমাত্র প্ল্যানেট, একমাত্র গ্রহ যেটা এখন পর্যন্ত বাসযোগ্য। আমরা হয়তো বা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছি বা আমাদের টেকনোলজি এখন সেই পর্যায়ে চলে গিয়েছে, আমরা হয়তো বা এভাবে আরো অনেক কিছু খুঁজে যাব বা খুঁজে পাবো হয়তো বা। কিন্তু আপাতত আমাদের হাতে আর কোনো অপশন বি নেই, কোনো প্ল্যানেট বি নেই। পৃথিবী একমাত্র বাসযোগ্য গ্রহ যেখানে আমাদেরকে বাস করতে হবে। তো আসলে আমরা এভাবে বলতে পারি না যে আমাদের ভবিষ্যৎ কি। আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদেরকেই গড়তে হবে এবং এটার কোনো আসলে বিকল্প নেই। আমাদেরকে একটা টেকসই জীবনধারায় নিজেদেরকে নিয়ে আসতে হবে, যাতে করে আমাদের পৃথিবী আহ বাসযোগ্য যেরকম আছে সেরকম বাসযোগ্য থাকে এবং মানুষ আসলে আহ যেভাবে বাস করে যাচ্ছে সেভাবে বাস করতে পারে। তো আমি এটাই বলতে চাই যে আমাদের ফিউচার
যদি এখন এই পর্যায়ে মনেও হয় যে আসলে আমাদের ভবিষ্যৎ খুব ভালো না, এটাকে ভালো করার কাজ বা দায়িত্ব আমাদের হাতে এবং সেটা করে যেতে হবে, কারণ এর থেকে বিকল্প কিছু নেই। এটাই আসলে আমি বলতে চাই। আপনি যেরকম বলছিলেন যে এটা হ্যাঁ বা না কোনো জবাব হয় না, আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করতে পারি, যেটা আমি বলতে চাই যে এটার জবাব একটাই, যে আমাদের ভবিষ্যৎ এখন যেরকমই মনে হোক না কেন সেটা আমাদেরকে হয় পরিবর্তন করতে হবে বা নিজেদের মতন গড়ে নিতে হবে, এবং আহ একটা টেকসই জীবনধারায় আমাদেরকে ফিরে আসতেই হবে। কারণ খুব বেশি দেরি হয়ে গেলে হয়তো বা পুরো মানব সম্প্রদায় হুমকির মুখে পড়বে, তো সেটা আমরা কেউই চাই না। সেই জায়গা থেকেই আসলে আমাদেরকে প্রতিনিয়ত যেটা করলে আমাদের জন্য, পৃথিবীর অন্যান্য আহ, আহ, প্রাণী বা প্রজাতির জন্য এবং পরিশেষে পুরো পৃথিবীর জন্য ভালো হবে, সেই কাজগুলোকেই গ্রহণ করতে হবে, এবং যেগুলো খারাপ সেগুলোকে বর্জন করতে হবে। অত্যন্ত চমৎকার। অ্যাজ ইউ অল হার্ড অডিয়েন্স, যে আবিদ ভাই said there is no planet B and we must act now. আমাদেরকে এখনই আমাদের নিজেদের জায়গা থেকে রেসপন্সিবল হতে হবে, রেসপন্সিবল কনজাম্পশনের দিকে আগাতে হবে, এবং সাস্টেইনেবল যে গোলগুলো সেগুলো অ্যাচিভ করার জন্য আমাদেরকে অ্যাক্ট করতে হবে। তো যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তাই সবার কাছে আমরা বিদায় জানি। আমাদের বিশেষ অতিথি আবিদ ভাইকে আজকে আহ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরিশেষে ভেঞ্চার ফর সাস্টেইনেবিলিটি এবং আমাদের পুরো মিকানিয়া পডকাস্ট টিমকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পডকাস্টকে আমরা শেষ করতে চাই। এর আগে আমি আবিদ ভাইয়ের কাছ থেকে যদি অডিয়েন্সকে কিছু বলতে চান, সেই জন্য আপনার কাছ থেকে শুনতে চাই শেষ কথা। জিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগ আসলে গ্রহণ করার জন্য, এবং যারা আমাদেরকে শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসলে এতক্ষণ থাকার জন্য। এবং আমি শেষ করার আগে শুধু একটা কথাই বলতে পারি, যেটা হচ্ছে যে আমরা কখনো যেন এরকম না ভাবি যে আসলে আমরা এই যে সাস্টেইনেবল ওয়ে অফ লাইফ, বা আমরা এতক্ষণ ধরে যে টার্মিনোলজি নিয়ে কথা বললাম, যে সাস্টেইনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট বা একটা সার্কুলার ইকোনমি, আমরা কখনো যেন এটা মনে না করি যে এই জিনিসগুলো খুবই ফ্যান্সি এবং এগুলো আমাদের জন্য এক ধরনের অপশন। আমরা যদি এভাবে ভেবে থাকি তাহলে সেটা খুবই ভুল হবে। এগুলো আমাদের জন্য কোনো অপশন না, এগুলোই আমাদেরকে করতে হবে। নতুবা আমরা এখন যেরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলাদেশে অলরেডি অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে আহ সুপেয় পানি, যেটা অর্থাৎ যে পানিটা খাওয়ার যোগ্য সেরকম পানির তীব্র সংকট, বিশেষ করে আমাদের কোস্টাল এরিয়া গুলোতে। তারপর ঢাকাতে যেরকম মানুষজন অলরেডি বুঝতে পারছে যে আমাদের আবহাওয়া বা জলবায়ু কতটা পরিবর্তন হয়ে গিয়েছে, বা সি লেভেল রাইজ হচ্ছে, যেটার কারণে বাংলাদেশের মতন যেগুলো একটু লো লাইং প্লেইনল্যান্ড আছে, তাদের পুরো প্লেইনল্যান্ডই হয়তো বা সি লেভেলের নিচে চলে যাওয়ার মতন নিচে হুমকির মধ্যে পড়ছে। বা আমাদের কৃষি কৃষিকাজে অনেক হয়ে যাচ্ছে, আমাদের হয়তো বা যে পরিমাণ উৎপাদন আগে হতো সেই পরিমাণ উৎপাদন আমরা হয়তো বা করতে পারি না, বা আমাদের যে সময়ে বৃষ্টি দরকার সেই সময়ে বৃষ্টি না হওয়ার কারণে হয়তো বা অনেক উৎপাদন ব্যাহত হয়। এগুলো খুব গুটিকত উদাহরণ, এরকম অসংখ্য উদাহরণ আছে যেগুলো আমরা পৃথিবী জুড়ে মানুষ প্রতিনিয়ত ফেস করছি। তো এই জিনিসগুলো থেকে যদি বাঁচতে তাহলে হচ্ছে আমাদেরকে একটা সাস্টেইনেবল লাইফস্টাইলে ফেরত আসতে হবে। আমি আবারও বলতে চাই যে এটা কোনো অপশন না, এটা আমাদের একমাত্র করণীয়। তো এই জিনিসটা মাথায় রেখে আসলে যত ছোটই হোক, ব্যক্তিগত জায়গা থেকে যদি আমরা নিজেদেরকে একটু সচেতন করি, একটু গ্রিন একটা লাইফ কিভাবে লিড করা যায় সেই ব্যাপারে একটু সচেষ্ট হই, ছোট ছোট পদক্ষেপ নেই, আমার মনে হয় তাহলে অচিরেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো, এবং আমাদের পৃথিবী ঠিক যতটুকু বাসযোগ্য হওয়া উচিত সেভাবে আমাদের সেই পুরনো পৃথিবী যে আগে যত যেরকম ছিল সেরকম একটা স্থানে পৃথিবীকে ফেরত নিয়ে যেতে পারবো। এটু এটুকু বলেই আসলে আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য এবং আমাদেরকে শোনার জন্য। ভাইয়ের এই কথার সূত্র ধরেই বলতে চাই যে লিভিং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি লাইফ ইজ নট আ চয়েস, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। তো এই কথা এবং এই আশা ব্যক্ত করি আমরা আমাদের আজকের এই পডকাস্ট শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। এবং এই পর্যায়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করে ফেলছি।